নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমি বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে ভারতবর্ষ একটা ছোটখাটো ইসরায়েল হয়ে গিয়েছে। চারপাশের রাষ্ট্রগুলো সমস্ত ডিস্টার্ব। ওদিকে পাকিস্তান দেখুন, এদিকে বাংলাদেশ দেখুন, এদিকে আবার নেপালে নতুন করে শুরু হয়েছে, শ্রীলঙ্কায় আবার একটু আধটু উত্তেজনা দেখা যাচ্ছে। তার মানে যতটা পারা যায় ভারতকে অস্থির করে রাখো। এই যে সিআইএর যে প্ল্যান, এই যে ডিপ স্টেটের প্ল্যান, সেটা কিন্তু একেবারে নেপালের ক্ষেত্রে পুরো প্রযোজ্য হয়ে গেছে। এর আগে শ্রীলঙ্কায় হয়েছিল, শ্রীলঙ্কারটা দমন হয়েছে। দমনে শ্রীলঙ্কায় আর্থিক সাহায্য করে দিয়ে শ্রীলঙ্কায় ব্যাপারটাকে মিটমাট করা হলো। তারপর পাকিস্তানকে দিয়ে শুরু হলো, পাকিস্তানকে মেরে পাট করে দিল, দিয়ে পাকিস্তান এখন চুপ। কিন্তু আবার শুরু হয়েছে পাকিস্তানে নতুন করে একটা বি-2 একটা আমেরিকান বিমান এসেছিল, এসে সেখানে কি মালপত্র রেখে গেছে বা মালপত্র নিয়ে গেছে এটা জানা যায়নি, কিন্তু বিমানটা ট্রান্সপন্ডার অফ করে এসেছিল এবং ওদের নূর খান এয়ারবেসে নেমেছিল, যেটা ইউএস এর এয়ারবেস। তার মানে এখন একটা পাকিস্তানে আবার একটা অস্থিরতা সৃষ্টি করতে চেষ্টা করছে। বাংলাদেশের মিডিয়াতে তো ভুরি খবর আছে, সেই সমস্ত খবর তো আপনারা জানেন। কিন্তু আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে নেপাল নিয়ে। দেখুন, নেপালে রাজতন্ত্র শেষ হয়ে যাবার পর প্রথম যখন গণতন্ত্র স্থাপনের চেষ্টা করা হয়, সেই সময়তে রাজার যে ভাই ছিল তাকে এখন দ্বিতীয় রাজা করার জন্য একটা প্রস্তাব উঠেছিল, কিন্তু মানুষ তা মানেনি। মানুষ বলেছিল যে আমাদের দেশে গণতন্ত্র চাই। তা গণতান্ত্রিক ভাবে একটা বিভিন্ন 3-4টে দল গঠন হলো। প্রথম প্রধানমন্ত্রী হলেন প্রচন্ড। তারপরে সেই গণতন্ত্র টিকলো না। আসলে রাজতন্ত্রের জায়গায় গণতন্ত্র ঝপ করে এলে পরে টেকানো তো খুব মুশকিল হয়, টিকলো না। এরপরে আবার হলো কি, আবার নির্বাচন হলো। কোন সরকার কিন্তু খুব একটা স্থায়ী হয়নি। কখনো প্রচন্ড এসছেন, কখনো কেপি শর্মা ওলি এসছেন, দুজনের মধ্যে একটা এদিক ওদিক হয়ে এখনো স্থিতাবস্থা কিছু আসেনি। তো এই অবস্থার সুযোগ নিয়েছে এখন সিআইএ ওখানে, আর আইএসআই ওখানে প্রচন্ড অ্যাক্টিভ কাঠমান্ডুতে। কাঠমান্ডু হচ্ছে এমন একটা জায়গা যেখানে সমস্ত দেশের গোয়েন্দা সংস্থা এবং যত বাজে কাজকর্ম, এখানে ড্রাগ চালান থেকে আরম্ভ করে আর্থিক অবৈধ লেনদেন, সমস্ত কিছু ওই কাঠমান্ডুতে হয়। এই কাঠমান্ডুকে ঘিরে এখন সমস্ত একটা চক্রান্ত চলছে ভারতকে অস্থির করার জন্য। এদিকে পাকিস্তান আবার শুরু হবে, বাংলাদেশ তো আবার শুরু হচ্ছেই, আর তার সঙ্গে রইল নেপাল। ফলে এই ভুটানটায় কোন রকমের ঠিক করে রেখে দিয়েছে ভারতবর্ষ, আর সিকিম তো আমাদের অঙ্গরাজ্য। ফলে আমরা চারদিক দিয়ে দেখুন একেবারে পুরোপুরি ডিপ স্টেটের ঘেরার মধ্যে রয়েছে। এখন ইসরায়েলের সঙ্গে আমি তুলনা করলাম কেন? ইসরায়েলের সে একই অবস্থা। মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো ইসরায়েলকে মুসলিম রাষ্ট্র ঘিরে রেখে দিয়েছে, আর ওখানে একমাত্র ইহুদি রাষ্ট্র হচ্ছে গিয়ে আমাদের নেতানিয়াহু সরকার, ইসরায়েল। তো ইসরায়েল এত শক্তিশালী যে ওদের সঙ্গে কেউ পেরে ওঠে না। এখনো ভারত তার শক্তি দেখিয়ে দিয়েছে, ভারতের সঙ্গে পেরে উঠবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে একেবারে সীমান্তবর্তী সমস্ত দেশগুলো নিয়ে আমাদের একেবারে মাথা ব্যথা হয়ে রয়েছে। আমার যদি পাকিস্তান সীমান্তে সৈন্য মোতায়েন করতে হয়, বাংলাদেশের 4000 কিলোমিটার সীমান্তে সৈন্য মোতায়েন করতে হয়, আবার নেপালে যদি মোতায়েন করতে হয়, তাহলে সৈন্য তো অর্ধেক তো ব্লক হয়ে গেল আমার ওখানেই। তার আমাকে আরো সামরিক বাহিনী নিতে হবে, আরো খরচ। খরচের ধাক্কায় ভারতকে আরো পাগল করে দেওয়ার এটা একটা চক্রান্ত। যদিও শ্রীলঙ্কা এখন ওরা সমুদ্রের ধারে আছে, মধ্যখানে দ্বীপের মতো, শ্রীলঙ্কা নিয়ে অত সমস্যা নেই। শ্রীলঙ্কার থেকে লোক এসে আমাদের সীমান্ত নেই যে ঢুকে মেরে দিয়ে চলে যাবে। শ্রীলঙ্কা অশান্ত হয়, আবার ভারত তাকে ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে ঠিকঠাক করে দেয়। কিন্তু এখন এই চারদিকে যে অবস্থা হয়েছে, গতকালকে আপনার নেপালে কি হয়েছে? নেপালে সব তো যে সরকার এসছে সব কটা চোর। এখন সেখানে একবারে দুহাতে লুট হয় সরকারের টাকা। সে যে সরকারি ক্ষমতায় আসুন না কেন, সেই তাদের যে লুট করার যে
ধান্দাটা, সেটা হচ্ছে এখন মানুষ জানতে পেরে গেছে। মানুষ জানতে পেরে এর আগে যখন কেপি প্রচন্ড যখন সরকার ছিল তখনও ঘুষ চলতো, কেপি শর্মা ওলির সময়তেও ঘুষটা চলে। এখন এই যে ঘুষের খবর না, এই ঘুষের খবর সর্বত্র সমাজ মাধ্যম মারফত বেরিয়ে গিয়েছিল, যে মন্ত্রীর ছেলে সে বিলাসবহুল জীবনযাপন করছে, অমুকের একেবারে মানে 5 স্টার হোটেলে তার মেয়ের বিয়ে হচ্ছে, নেতার মেয়ের বিয়ে হচ্ছে, কোটি কোটি টাকার মহোৎসব হচ্ছে, আগে সে খেতে পেত না, এরকমও নেতা রয়েছে। তা এইগুলো নিয়ে সমাজ মাধ্যমে প্রচুর লেখালেখি হয়। ঠিক যেরকম বাংলাদেশে যেভাবে মানে বাংলাদেশে যুব সমাজকে খেপিয়ে তোলা হয়েছিল, ঠিক একইভাবে নেপালের যুব সমাজকেও খেপিয়ে দেওয়া হয়েছে। এই যুব সমাজকে ভুল পথে চালনা করার এটা একটা কিন্তু মানে সহজ পথ, মানে ভুল পথে চালিয়ে দাও তাকে। দেখুন, সব দেশেতে আপনার কিন্তু করাপশন আছে, করাপশন নেই এমন কোনো দেশ নেই, কিন্তু যুব সমাজের কাজে লাগিয়ে তার যে একেবারে মানে পার্টি খাওয়ানো সরকারকে, এটা কিন্তু একদম সিআইএ করে থাকে বা অশান্ত করে দাও। সম্প্রতি 22টা না 26টা বোধহয়, হ্যাঁ 26টা আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম সরকার বন্ধ করে দিয়েছিল। তো গতকালকে এই নিয়ে বিস্তর ঝামেলা হয়েছে, গোলাগুলি চলেছে, 19 জন মারা গিয়েছে। 19 জন মারা যাওয়ার পর তারপরে সরকার চাপে পড়েছে, সরকার চাপে পড়ে এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনি পদত্যাগ করেছেন, এবং ওই 26টি যে প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম সেগুলোকে উইথড্র করে নেওয়া হয়েছে, কিন্তু নেটটা স্লো করে দেওয়া আছে। এটাকে হলো গিয়ে সাময়িক, এটা কিন্তু আপনার কিন্তু এই গন্ডগোল থামবে না। এই দেখবেন আবার একটা কিছু উস্কানি দিয়ে আবার গন্ডগোলটাকে পাকিয়ে যাবে, যাতে ভারতবর্ষ ডিস্টার্ব হয়। যতক্ষণ না ভারতবর্ষ ডিস্টার্ব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সিআইএ এর কাজকর্ম থামবে না। এদিকে বাংলাদেশে একই কাণ্ড হচ্ছে, বাংলাদেশের মানুষ তো ত্রাসে মরে যাচ্ছে, মানে যা অবস্থা হয়ে গেছে এখন তো মানে আজ সকালেই একটা ছবি দেখলাম, 2 দিন ধরে একটা মেয়েকে পাওয়া যাচ্ছিল না, এখন তার বস্তাবন্দি লাশ পুকুরের থেকে উদ্ধার করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। মানে বাংলাদেশে জনসাধারণ কেউ মানে শান্তিতে নেই। আর একটা বিল্ডিং এ দেখলাম যে মা আর ছেলে তাদের দুজনের ওই কুমিল্লাতে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মার স্বপ্ন, মেয়ের ভবিষ্যৎ সমস্তটা নষ্ট হয়ে গেল। কে মারলো, কাকে মারলো, কে তার তদন্ত করবে, কে তার কি করবে? স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো অন্য কাজ নিয়ে ব্যস্ত, সেটা নিয়ে আমি দুপুরবেলা ভিডিও করব। তিনি কি মানে তিনি এখন ধর্ম নিয়ে পড়েছেন, তিনি এখন ধর্মের অপব্যাখ্যা, ধর্মের ব্যাখ্যা, ধর্মের মানে কি কি আছে তিনি সেই সমস্ত নিয়ে এখন পড়েছেন। মানে বাংলাদেশটাকে আরো অস্থির করে দাও। ধর্ম তো হলো কি আফিং, ধর্ম হলো আফিং, ধর্মের গুলি খাইয়ে দাও, ধর্মের গুলি খাওয়ালে পরে আরো দেশ 12টা বাজবে। এই করে করে বাংলাদেশটাকে আরো অস্থির করা হচ্ছে। আবার এদিকে যুব সমাজকে খেপিয়ে দিয়ে নেপালে একটা অস্থির অবস্থার সৃষ্টি করে দেওয়া হয়েছে। তাই আমি বারবার বলি যে ভারত কিন্তু ছোটখাটো ইসরায়েল হয়ে গেছে। এদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, এদিকে নেপাল, ওদিকে শ্রীলঙ্কা, ফলে যাবে কোথায় ভারতবর্ষ? এই অবস্থার মধ্যে ভারতবর্ষ লড়াই করে যাচ্ছে। দেখা যাক এখন কি হয়। তবে নেপালের ঘটনা তাড়াতাড়ি থামবে না, আবার শুরু হবে, যতই সরকার ব্যান তুলে নিক না কেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।